সূর্য ভার্সিটির মূল গেটে পা দিতে তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখলো রিয়া নামটা ভাসছে। ফোনটা হাতে নিয়ে সূর্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। রিয়া মেয়েটা তাকে বড্ড বেশি ভালোবাসে। গত 7টা দিন জীবনের ঝড়ঝাপটা আর মায়ের সাথে ঝামেলার কারণে রিয়া মেয়েটার সাথে খুব একটা কথা বলে হয়ে ওঠেনি তুর্যের হঠাৎ বদলে যাওয়া আর অদ্ভুত নীরবতা রিয়াকে একদম ভিতর দুমড়ে মুচড়ে দিয়েছে। সে ভীষণ ঘাবড়ে গেছে। এই 7 দিনে তাদের মধ্যে কোনো প্রেম আলাপ হয়নি। সূর্য শুধু ভালো মন্দ জিজ্ঞাসা করে ফোন রেখে দিয়েছে। সূর্যের এই উদাসীনতা রিয়া সহ্য করতে পারছে না। সূর্য ফোনটা কানে ধরতে রিয়ার কান্না মিশ্রিত স্বরে ভেসে এলো, সূর্য তুমি কি বিয়ে করেছো? রিয়ার সরাসরি প্রশ্নে সূর্যের গলার কাছে কেমন একটা দলা পাকানো কষ্ট অনুভব করছে। সে মুহূর্তের জন্য জমে গেল। রিয়ার এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে কি বলবে, সে কি করে অস্বীকার করবে? রিয়ার ভেঙে পড়া কণ্ঠস্বর শুনে সে আরো অস্থির হয়ে উঠল। পাশে রিয়া অঝরে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে উঠল, বলো না সূর্য, রিয়ান যা বলেছে সব মিথ্যা, তাই না? তুমি বিয়ে করোনি, আমাকে বলো এগুলো সব মিথ্যা। সূর্য আর শুনতে পারলো না। রিয়ার এই কান্না তার বুকের বাঁ পাশে তীব্র ব্যথার সৃষ্টি করলো। ভালোবাসার মানুষের আর্তনাদ তার সহ্য করার ক্ষমতা নেই। কোনো কিছু না বলেই সে ফোনটা কেটে দিল। ফোনের স্ক্রিনে স্থির দৃষ্টিতে তাকিয়ে রিয়াকে একটা মেসেজ দিল, 2টার সময় কলেজের গেটে আসবে। ক্লাসের সময় হয়ে গেছিল। সূর্য একবার ঘড়ির দিকে তাকালো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ভিতরের অস্থিরতাকে জোর করে চেপে রাখার চেষ্টা করলো। এই মুহূর্তে সব ব্যক্তিগত ঝড়কে আড়াল করা ছাড়া তার কোনো উপায় নেই। সবকিছু ঝেড়ে ফেলে ক্লাসরুমে ঢুকলো। কপালে থাকা সাদা ব্যান্ডেজটার কারণে তার দিকে সবাই একটু কৌতূহলী নজরে তাকাচ্ছিল। কিন্তু সূর্যের গম্ভীর ব্যক্তিত্বের সামনে কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। ক্লাসরুমে পা রাখতেই পুরো হলের গুঞ্জন নিমেষেই থেমে গেল। লেকচার পডিয়ামের সামনে দাঁড়িয়ে সূর্য নিজেকে একটু ক্লাস শুরু করলো। ক্লাস শেষে সূর্য একটা ফাঁক খুঁজে নিয়ে ফোনের হ্যালো টাস্ক অ্যাপসটি চালু করলো। সেখান থেকে বিশ্বস্ত একজন গৃহকর্মীকে বুক করে ফেললো। প্রসেসটা শেষ হতেই সূর্য নূরের নাম্বারে ডায়াল করলো। ওপাশে রিং হতেই নূর তড়িঘড়ি করে ফোনটা কানে তুললো। ফোন রিসিভ করতে সূর্যের গম্ভীর কণ্ঠস্বরে ভেসে এলো, একটা কাজের লোক ঠিক করে বাসায় পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই ও আমাদের ফ্ল্যাটে পৌঁছে যাবে। ওর নাম আর ছবি আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। ও দরজায় বেল দিলে আগে ইন্টারকমে ওর নাম মিলিয়ে নিবি, তারপর দরজা খুলবি। ও দুপুরে রান্না আর ঘরের বাকি কাজগুলো করে দেবে। নূর কিছু বলার আগেই ওপাশ থেকে লাইনটা কেটে গেল। রিয়া ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত, কিন্তু সূর্যের আসার কোনো নামগন্ধ নেই। 2টার সময় আসার কথা থাকলেও ঘড়ির কাঁটা পেরিয়ে এখন 2:30 বাজে। রিয়া বারবার ব্যাকুল হয়ে হাত ঘড়ি দেখছে। হঠাৎ গাড়ির হর্নের শব্দ শুনে সে চমকে সামনে তাকালো। সূর্যের সেই কালো গাড়িটা এগিয়ে আসতে দেখে রিয়ার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। সূর্য গাড়ি নিয়ে রিয়ার সামনে এসে দাঁড়ালো। গাড়ির লক খুলতে রিয়া নিঃশব্দে গিয়ে পাশের সিটে বসলো। সূর্য গাড়ি ঘুরিয়ে ক্যাফের দিকে রওনা দিল। যাওয়ার পুরোটা সময় কেউ কারোর সাথে একটা কথাও বলল না, অথচ এক সময় এই গাড়িতে বসেই তারা কত শত গল্প জুড়ে দিত, কত হাসি, কত খুনসুটি, কত মান অভিমানের খেলা চলতো। আর আজ সবকিছু যেন নিষ্প্রাণ, এক অদ্ভুত অচেনা জড়তায় ঘেরা। সূর্যের এমন পাথর জড়ানো রূপ দেখে রিয়া বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। চোখের কোণটা বারবার ভিজে উঠতে চাইছে। মাত্র কয়েকটা দিনে মানুষটা এতটা বদলে গেল কি করে? ক্যাফের সামনে এসে সূর্য গাড়ির ব্রেক কষলো। তারপর গাড়ি থেকে নেমে রিয়াকে নিয়ে ক্যাফের ভিতরে ঢুকলো। এতক্ষণ ধরে অনেক কষ্টে রিয়া কান্না আটকে রেখেছিল, কিন্তু এখন বাঁধ ভাঙা নদীর মতন চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। 2 হাত দিয়ে সূর্যের হাত দুটো ধরে ডুকরে কেঁদে উঠলো। সূর্য, তুমি কেন এমনটা করলে? কেন তুমি আমার মন ভেঙে দিলে বলো? আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি? কান্না থামাও রিয়া। আমি কি করে কান্না থামাবো সূর্য? তুমি বলো আমি কি করে কান্না থামাবো? তোমার কষ্ট আমি ফিল করছি রিয়া। ইট ইজ অন অ্যাক্সিডেন্ট। তুমি কি বাচ্চা ছেলে নাকি? কি কেউ একজন তোমাকে বিয়ে করার জন্য জোর করবে আর তুমি কবুল বলে দেবে? রিয়া, তুমি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। মার জন্য শুধু এই বিয়েটা করেছি রিয়া, কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো রিয়া, আমি মিথ্যে বলছি না। তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। রিয়া এক ঝটকায় সূর্যের হাত ছেড়ে দিয়ে টেবিল দিয়ে উঠে দাঁড়ালো। 2 হাতে তালি বাজিয়ে সে তীব্র বিদ্রুপের স্বরে বলল, বাহ বাহ, তুমি এখনো আমাকে ভালোবাসো? তাহলে এখন আমার করণীয় হচ্ছে তোমাকে বিয়ে করা, তারপর সতীনের সংসার করা, তাই তো?
শহরের বিশিষ্ট শিল্পপতি সালাউদ্দিন আহমেদের একমাত্র কন্যা বিয়ে করবে একটা বিবাহিত ছেলেকে। আজকে নেশা কি একটু বেশি হয়ে গেছে নাকি? মিস্টার আরাম খান তুর্য নিষ্প্রাণ অবাক চোখে রিয়ার দিকে তাকালো। রিয়ার মুখ থেকে এই ধরনের অহংকারী আক্রমন্ত কথা সে কোনোদিনও আশা করিনি। সালাউদ্দিন আহমেদের মেয়ে হিসেবে রিয়ার যে একটা আলাদা সামাজিক দম্ভ আছে সেটা তুর্য জানতো, কিন্তু তাদের এত বছর ভালোবাসার মাঝে পারিবারিক পরিচয় আর অভিজাত্যের দেওয়াল এইভাবে উঠে আসবে তা সে ভাবতেও পারিনি। তুর্য রিয়ার সামনে এসে দাঁড়ালো, তারপর অত্যন্ত নরম গলায় বলল, শান্ত হও রিয়া, এতটা উত্তেজিত হইও না। রিয়া থামলো না। ভিতরের কষ্ট আর অভিমান এক মুহূর্তে তীব্র আক্রোশের রূপ নিল। সে টেবিলটা পেরিয়ে এক পা এগিয়ে এসে দুই হাতে তুর্যের কলারটা শক্ত করে ধরলো। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। কান্না জড়িত গলায় বলল, আই হেট ইউ তুর্য, আই হেট ইউ। কেন তুমি আমাকে এইভাবে ধোকা দিলে বলো? তুমি যাকে বিয়ে করেছো তার চেয়ে কি আমি অসুন্দর? তার চুল কি আমার চুলের চেয়েও সুন্দর? সে কি কেশবতী? আর ঠোঁটগুলো কি আমার ঠোঁটের চেয়েও বেশি সুন্দর? একেবারে কমলার কোয়ার মতো, যা দিয়ে তোমাকে ঘায়েল করেছে। কোনটা কম ছিল আমার মধ্যে? তুর্যর কোনো উত্তর না পেয়ে রিয়ার চোখ দুটো বেয়ে কান্নার বেগ আরো বেড়ে গেল। হাত দুটো শিথিল করে দিয়ে এক পা পিছিয়ে গেল। এক বক শূন্যতা নিয়ে তুর্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি ব্যর্থ তুর্য, আমি ব্যর্থ। আমি তোমাকে ধরে রাখতে পারিনি। আমার এত বছরের নিখাত ভালোবাসা দিয়েও তোমাকে আটকে রাখতে পারিনি। প্রেমের মায়াজালে তোমাকে ফাঁসাতে পারিনি। আমার চেয়েও তোমার কাছে অন্য কেউ বেশি দামি হয়ে গেল। কথাটা বলে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে হন হন করে হেঁটে সে ক্যাফে থেকে বেরিয়ে চলে গেল। তুর্য যেন পাথরের মতো তার চেয়ারটাই বসে রইল। তার শার্টের কলারটা রিয়ার হাতের টানে তখনও কুঁচকে আছে, ঠিক যেমনটা কুঁচকে গেছে তার সাজানো জীবনটা। তুর্য জানালা দিয়ে ক্যাফের বাইরে তাকালো। রিয়া চলে যাচ্ছে, কিন্তু তার রেখে যাওয়া বিষাক্ত প্রশ্নগুলো বুকের ভিতরে এখনো দাউ দাউ করে জ্বলছে। সে কি কোনোদিন রিয়াকে বোঝাতে পারবে যে নূর তার জীবনে আকর্ষণ ছিল না, ছিল এক অপরিহার্য সমাধান? কাজের মেয়েটি দুপুরের আগেই এসে রান্না বান্না আর ঘরের কাজগুলো গুছিয়ে দিয়ে সন্ধ্যার আগেই চলে গেছে। ধরনীর বুকে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে এলো। সন্ধ্যার স্নান আলো মুছে গিয়ে রাতের কালো ছায়া নেমে এলো চারদিকে, অথচ তুর্যের দেখা নেই। নূরের মনে এক অদ্ভুত ব্যাকুলতা জাগলো। ভার্সিটিতে কি সন্ধ্যা পর্যন্ত ক্লাস হয় না তো? তবে তুর্য এখনো আসছে না কেন? কোনো বিপদ হয়নি তো? এসব এলোমেলো ভাবনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। নূর যেন এই শব্দটার জন্যই চাতক পাখির মতন অপেক্ষা করছিল। সে দ্রুত পায়ে দৌড়ে গিয়ে সদর দরজাটা খুলে দিল। প্রিয় মানুষটাকে অক্ষত দেখে তার এক নিমেষেই সমস্ত উদ্যোগ উবে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে স্বস্তির হাসি, কিন্তু তুর্য সেই হাসির কোনো প্রতিদান দিল না। সে নূরকে সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর মুখে ঘরের ভিতর ঢুকে গেল। তুর্যের এই মন খারাপের পিছনের কারণটা নূর জানতে পারল না। তার মনের ভিতরে লুকানো ভাষাটা সে পড়তে সম্পূর্ণ ব্যর্থ হলো। নূর অনেকক্ষণ ধরে খাবার টেবিলে তুর্যের জন্য অপেক্ষা করছিল। রাতের খাবার সাজিয়ে সে বসে রইল যদি তুর্য ঘর থেকে বের হয়, কিন্তু ঘড়ির কাঁটায় সেকেন্ড মিনিট ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু তুর্যের রুমের দরজা খুলল না। অভিমানে নূরও এক লোকমা খাবার মুখে তুলল না। রাত গভীর হলে সে একটু সাহস সঞ্চয় করে তুর্যের ঘরের নখটা ঘুরিয়ে ভিতরে ঢুকলো তাকে ডাকবে বলে, কিন্তু ভিতরের অবস্থা দেখে তার বুকটা কেঁপে উঠল। তুর্য যেইভাবে বাইরে থেকে ফিরেছিল সেইভাবেই বিছানায় উপর হয়ে শুয়ে আছে। গায়ের টি শার্ট বদলায়নি, এমনকি পায়ের জুতো জোড়াও খোলেনি। নূর খাটের পাশে গিয়ে নিচু গলায় আলতো করে ডাকলো, তুর্য ভাইয়া। তুর্য কোনো সাড়া দিল না, একটু নড়লও না। তুর নিজের ভিতরের ভয়টা চেপে রেখে একটু সাহস করে তুর্যের দিকে এগিয়ে গেল। সে অত্যন্ত যত্ন সহকারে তুর্যের পায়ের জুতো জোড়া খুলে বাইরে রেখে এলো, কিন্তু যেই না সে তুর্যের মোজাটা খুলতে হাত বাড়ালো, অমনি তুর্য যেন এক জীবন্ত অগ্নিগিরির মতন ফেটে পড়ল। এক ঝটকায় পা সরিয়ে নিয়ে বাজখায় গলায় চিৎকার করে বলে উঠল, খবরদার আমার আশেপাশে আসবি না, বেরিয়ে যাই ঘর থেকে, এখনই বেরিয়ে যা। আমার কোনো ব্যাপারে তোকে নাক গলাতে হবে না। তুর্যের এই অতর্কিত রুক্ষ আচরণ আর তীব্র চিৎকার নূরের হাত জমে গেল। চোখ দুটো মুহূর্তের মধ্যেই জলে ভরে উঠল। সে আর সেইখানে এক মুহূর্তও দাঁড়ালো না, ভেজা চোখে ঘর থেকে বেরিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত তখন 10টা বাজে। তুর্যের ওপর এবার তার বড্ড বেশি অভিমান হলো। বুকের ভিতরটা কান্নায় ভেঙে পড়তে চাইলো। সারাটা দিন এই বন্দি খাঁচায় একা একা সে তুর্যের পথ চেয়ে বসেছিল, আর দিন শেষে মিলল এই নির্মম ব্যবহার। একটু ভালো ব্যবহার করলে, একটু শান্ত গলায় কথা বললে কি এমন ক্ষতি হতো? এই তীব্র অপমান আর অবহেলা সহ্য করার ক্ষমতা নূরের ছিল না।
ক্ষণিকের জন্য সে ভুলে গেল এই শহরে তার আপন বলতে কেউ আছে। মনে হলো আর এক মুহূর্ত সেই চার দেওয়ালের ভিতরে থাকবে না। যেই ভাবা সেই কাজ। সে হন হন করে গিয়ে ফ্ল্যাটের সদর দরজা খুলে বাইরের অন্ধকারে মিলিয়ে গেল।